আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। আফ্রিকার উন্নয়নে সর্বাত্মক সহায়তা করা হবে মন্তব্য বাইডেনের। কানাডাকে 51তম স্টেট বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের $56 বিলিয়ন বেতন চুক্তি আদালতে প্রত্যাখ্যান। সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম। এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। অ্যাঙ্গোলা সহ আফ্রিকান দেশগুলোকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দাতে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেন এই আশ্বাস দেন। অ্যাঙ্গোলা সফর করা প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হলেন বাইডেন। অ্যাঙ্গোলার ন্যাশনাল মিউজিয়াম অফ স্লেভারিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে অ্যাঙ্গোলা সফর তার জন্য গর্বে। এ সময় দাসপ্রথাকে ইতিহাসের বর্বরচিত অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসের দায় থেকে কেউ মুক্ত নন। তিনি বলেন, এরই মধ্যে তার প্রশাসন অ্যাঙ্গোলার বিভিন্ন উন্নয়ন খাতে $3 বিলিয়ন বিনিয়োগ করেছে। আফ্রিকার দেশগুলোর উন্নয়ন সহযোগী হিসেবে অবদান রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর উল্লেখ করে বাইডেন বলেন, আফ্রিকার উন্নয়নের উপর বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। আফ্রিকার দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে এখন ভালো অবস্থায় আছে জানিয়ে বাইডেন বলেছেন, অংশীদারিত্বের ভিত্তিতে তার প্রশাসন আফ্রিকার উদ্যোক্তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করেছে। এ সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ অক্ষুণ্ণ রাখায় অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন। ডোনাল্ড ট্রাম্প কানাডাকে দেশের 51তম স্টেট বানাতে চান। জাস্টিন ট্রুডোকে সেই স্টেটের গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। ফক্স নিউজ এক প্রতিবেদনে এমনটা দাবি করলে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রুডোর ফ্লোরিডার সফরের সময় এই কথা বলেছেন ট্রাম্প। তবে সেখানে উপস্থিত কানাডার একাধিক মন্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টিকে নিছক মজা বলে দাবি করেছেন। এক কানাডিয়ান কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ খবর প্রচার করে, কানাডাকে আমেরিকার 51তম স্টেট করার প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোর বাড়িতে শুক্রবার জাস্টিন ট্রুডোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প সেই স্টেটের গভর্নর হওয়ার প্রস্তাব দেন ট্রুডোকেই। বৈঠকটির বিষয়বস্তু ছিল কানাডার সঙ্গে বাণিজ্যে আমেরিকার শুল্ক আরোপ। এ সময় ট্রুডো শুল্ক কমানোর কথা বললে ট্রাম্প তাকে মজা করে বলেন, শুল্ক না দিতে চাইলে কানাডাকে আমেরিকার স্টেট আর ট্রুডোকে সেই স্টেটের গভর্নর হতে হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্লেষক মার্ক লেবোভিচ বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ট্রুডোর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তিনি মনে করেন, ট্রাম্প নিজেকে ট্রুডোর চেয়ে বড় এবং কানাডাকে আমেরিকার সামনে তুচ্ছ জ্ঞান করার জন্যই এমনটা করেছেন। এদিকে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডোমিনিক লোবলং দাবি করেন, পুরো বিষয়টি ছিল নিছক মজা। ছুটির আমেজে ডোনাল্ড ট্রাম্প ট্রুডো তার সফর সঙ্গীদের সাথে মজা করেই ওই কথাগুলো বলেছিলেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্যক্তিদের বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটল হিলে কথা জানান তিনি। ক্যাপিটল হিলের শুমার বলেন, ট্রাম্প মনোনীত ব্যক্তিদের ওপর FBI এর পূর্ণাঙ্গ তদন্তের পর সেনেট শুনানি অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সেনেট মেজরিটি লিডার জন থুনকে চিঠির মাধ্যমে এ বিষয়ে যথাযথভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন বলেও উল্লেখ করেন সেনেটর শুমার। সেনেট মাইনরিটি লিডার হিসেবে চাক শুমারকে নির্বাচিত করেছে সেনেট ডেমোক্রেটিক ককাস। মঙ্গলবার নির্বাচিত হবার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনেটর শুমার বলেন, 119তম কংগ্রেসের সেনেটে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। সেনেট ডেমোক্রেটিক ককাসকে ধন্যবাদ জানিয়ে শুমার বলেন, আগামী দিনগুলোতে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে সেনেটর কার্যক্রম পরিচালনায় ডেমোক্রেটরা ভূমিকা রাখবেন। গত 4 বছর সেনেট মেজরিটি লিডার হিসেবে কার্যক্রম পরিচালনায় যা কিছু অর্জন, তার সবই সহকর্মীদের ঐক্য এবং সহযোগিতার কারণে সম্ভব হয়েছে বলে জানান চাক শুমার। চিপস অ্যান্ড সায়েন্স, গান সেফটি বিল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিল পাশে ডেমোক্রেটিক সেনেটরদের ভূমিকার প্রশংসা করেন শুমার। তিনি বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে নতুন সেনেটকে কার্যকর রাখতে ডেমোক্রেটরা বদ্ধপরিকর। টেসলা ও এক্সের সিইও ইলন মাস্কের রেকর্ড $56 বিলিয়ন বেতনের চুক্তি দ্বিতীয় দফায় বাতিল করেছে আদালত। ডেলাওয়্যার আদালত কয়েক মাস আইনি প্রক্রিয়া চালানোর পর এই সিদ্ধান্ত জানিয়েছে। আদালতের বিচারক ক্যাথালিন ম্যাককর্মিক গত জানুয়ারি মাস থেকে নেয়া তার আগের সিদ্ধান্তকে বহাল রেখেছেন। যুক্তিতে বিচারক বলেছেন, বোর্ডের সদস্যরা ইলন মাস্ক দ্বারা প্রভাবিত। রায়ের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক সামাজিক মাধ্যমে লিখেছেন, শেয়ার হোল্ডারদের কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা উচিত, বিচারকদের নয়।
টেসলা শেয়ার হোল্ডাররা মাস্কের পারিশ্রমিক প্যাকেজটি জুন মাসে অনুমোদন করেছিলেন। বর্তমানে প্রায় $101 বিলিয়ন মূল্যায়িত এই প্যাকেজটি 303 মিলিয়ন টেসলা শেয়ার অপশন নিয়ে গঠিত। প্রথমবার ম্যাককর্মিক এক প্রধান শেয়ার হোল্ডারের পক্ষে রায় দেন, যিনি প্যাকেজটি চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন যে মাস্ক এবং টেসলার বোর্ডকে প্রমাণ করতে হবে যে এই পারিশ্রমিক পরিকল্পনা ন্যায্য ছিল, কিন্তু তারা সেই প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। মাস্কের আইনজীবীরা জানুয়ারির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন, যেহেতু 2018 সালের এই পারিশ্রমিক প্যাকেজটি জুন মাসে মাস্ক ও তার ভাই কিম্বাল মাস্ক ছাড়া অন্যান্য শেয়ার হোল্ডারদের 84% ভোটে পুনঃ অনুমোদিত হয়েছিল। তবে সোমবার সেই আবেদনও খারিজ করা হয়। শীত মৌসুমের শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে পশ্চিম নিউ ইয়র্কের কিছু অংশে 5 ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। ঘরবাড়ি থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফের আস্তরে। এদিকে গ্রেট লেক অঞ্চলে 6 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। একই অবস্থা মিশিগান, ওহাইও, মিজৌরি ও পেনসিলভানিয়ার। মিশিগানের ইন্টারস্টেট হাইওয়েতে 17টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়, এতে গুরুতর আহত হন এক চালক। অন্যদিকে প্রতি 2 ঘন্টা পরপর বাড়ির সামনে বরফের আস্তর জমে যাচ্ছে বলে জানিয়েছে বাসিন্দারা। আগামী দিনগুলোতে আরও ভারী তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। শুভ্র তুষারে আচ্ছন্ন নিউ ইয়র্কের লুইস কাউন্টির লোভিল গ্রাম। ঘরবাড়ি, সড়ক থেকে গাছপালা সবই ঢাকা পড়েছে বরফে। শীত মৌসুমের শুরুতেই এবার ভারী তুষারপাত হয়েছে দেশের পূর্বাঞ্চলে। কিছু কিছু এলাকায় কয়েক ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে। এবারে তুষারপাতকে তুলনা করা হয়েছে লেক এফেক্ট স্নোর সঙ্গে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে পশ্চিম নিউ ইয়র্কের কিছু অংশে 5 ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। রোববার কিছু স্থানের মাত্রা ছিল 54 ইঞ্চি, যেদিকে চোখ যায় শুধুই বরফ। সংবাদের রিপোর্ট জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। Genius, elegant, neutral, extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The Generation, it has a news for everything. The Generation, greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372, USA. Phone +1 718 496 2000. Email newsthegeneration@gmail.com. Web thegenerationus.com. The Generation, spokesperson of the new generation.
আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। বাংলাদেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে অস্থিরতা আছে, বাংলাদেশও কঠিন সময় পার করছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস এ সময় আরও বলেন, দেশের যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। পরে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনও গ্রেপ্তার করা যায়নি 700 জনকে। বুধবার সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন এই তথ্য জানান। তিনি জানান, 5 আগস্টের পট পরিবর্তনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে 2200 আসামি পালিয়ে যায়, যাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 70 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলোচিত মামলার আসামি, 770 জনকে গ্রেপ্তার করা যায়নি। কারা মহাপরিদর্শক জানান, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ। কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তাই প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষের বক্তব্য, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কারা অধিদপ্তরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে এই কথা জানান কারা মহাপরিদর্শক। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, সেখানে এই প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গত 18 মাসে সর্বনিম্ন। এর প্রভাব পড়েছে রুপির দামেও। ফলে 3রা ডিসেম্বর ভারতে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে 84.75 রুপিতে পৌঁছেছে। আর এর ফলে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল। অনেকে আশঙ্কা করছেন রুপির দরপতন আরও বেশি হতো, তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে। আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে, ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরে রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই। রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সকলেই প্রভাবিত হচ্ছেন। রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদের। এদিকে টানা 8 সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। প্রেসিডেন্টের সামরিক আইন জারির পদক্ষেপ ব্যর্থ করার পর এই অভিশংসন প্রক্রিয়া শুরু করলেন এমপিরা। এর আগে স্থানীয় সময়ে মঙ্গলবার মধ্যরাতে এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলো নির্মূল করার জন্য এত দ্বারা জরুরি সামরিক আইন ঘোষণা করছি। সামরিক আইন ঘোষণার 2 ঘন্টার কম সময়ের মধ্যে এমপিরা এর বিরোধিতা করেন। প্রেসিডেন্টকে অস্বীকার করে জাতীয় পরিষদে জড়ো হয়ে তারা সিদ্ধান্ত প্রতিহত করতে ভোট দেন। পার্লামেন্টে এই আদেশ জারির বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিযোগ, অভিশংসন তদন্ত নিজেদের নেতাকে রক্ষায় উঠে পড়ে লেগেছে বিরোধী দল, এজন্য তারা পার্লামেন্টকে ব্যবহার করছে। তাই সামরিক আইন জারি করে তিনি পার্লামেন্ট স্থগিত করতে পদক্ষেপ নিয়েছিলেন। যুদ্ধে বিরতি দিতে সম্প্রতি চুক্তি সম্পন্ন করা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। পাল্টাপাল্টি হামলার পর এখন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং হিজবুল্লাহর মর্টার হামলায় লেবাননের যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 13 মাসের সংঘাতের অবসান ঘটানোর জন্য উভয় পক্ষ গত সপ্তাহে সম্মত হওয়ার পরও ইসরায়েল সোমবার সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। রাতে দক্ষিণ লেবাননে চালানো ওই হামলায় 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহ যোদ্ধা, লঞ্চার এবং অবকাঠামোতে আঘাত করেছে। লেবানন কর্তৃপক্ষকে এই গোষ্ঠীর শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করতে অনুরোধের আহ্বান জানিয়েছে তারা। হিজবুল্লাহ এর আগে একটি বিতর্কিত সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে 2টি মর্টার নিক্ষেপ করে। ইসরায়েলের পুনরায় লঙ্ঘনের বিষয়ে এই হামলাটি সতর্কতার বার্তা বলে
দাবি তাদের। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তির পর লেবানন ইসরায়েল নিরাপদে থাকবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এরই মধ্যে উভয় পক্ষ হামলা চালাচ্ছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ৮০ বছরের পুরনো ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ মঙ্গলবার নিলামে $250,000 বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $2,99,73,000 টাকা। সূর্যের তাপ ও দীর্ঘদিনের পুরনো হওয়ায় ক্যাপটির রং অনেকটাই চটে গেছে, পোকার কাটার চিহ্ন আছে এবং উপরের অংশ ছিঁড়ে গেছে। 1947-48 মৌসুমে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ব্র্যাডম্যান। ভারতের বিপক্ষে ওই সিরিজেই এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন তিনি। নিলামে ওঠার পর ব্র্যাডম্যানের ক্যাপটি 10 মিনিটে বিক্রি হয়ে যায়। নিলামে $160,000 থেকে হাঁকা হয় ক্যাপটির দাম। শেষ পর্যন্ত $250,000 বিক্রি হয় ঐতিহাসিক ক্যাপটি। ক্রেতার প্রিমিয়াম ফি সহ ক্যাপটির মোট দাম পড়েছে $310,000। নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, এটাই একমাত্র পরিচিত ব্যাগি গ্রিন যা ওই সিরিজে পড়েছিলেন ব্র্যাডম্যান। সিরিজে 3টি সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে 6 ইনিংসে 178.75 গড়ে 715 রান করেছিলেন তিনি। ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন ক্যাপ 2020 সালে নিলামে তোলা হয়। 1928 সালে টেস্ট অভিষেকের ক্যাপ ছিল সেটি। $290,000 ক্যাপটি বিক্রি হয়েছিল। টেস্ট ক্রিকেট ইতিহাসে সেরা গড়ের বিশ্ব রেকর্ডের মালিক ব্র্যাডম্যান। 1928 থেকে 1948 পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 52 টেস্টের 80 ইনিংসে 99.94 গড়ে 6,996 রান করেছেন তিনি। 2001 সালে 92 বছর বয়সে মারা যান ব্র্যাডম্যান। টেস্ট অভিষেকের সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের একটি গাঢ় সবুজ রঙের ক্যাপ দেওয়া হয়। অজি ক্রিকেটারদের কাছে অভিষেক ক্যাপটি খুবই সম্মানের হয়ে থাকে। পরবর্তীতে যত পুরনো হয় ততই সেটির মর্যাদা বাড়তে থাকে। এবারে অন্যরকম সংবাদ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছেন জোয়াও মারিনহো নেটো। 112 বছর বা 52 দিন বয়সী নেটো ব্রাজিলের বাসিন্দা। সম্প্রতি ব্রাজিলের সিয়েরার অ্যাপুয়ারেসে লঙ্গেভিকুয়েস্টে তার বয়স নিশ্চিত করে স্বীকৃতি দেওয়া হয়েছে। 112 বছর বয়সে যুক্তরাজ্যের জন টিনসিউডের মৃত্যুর নেটো এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি। 1912 সালের 5 অক্টোবর ব্রাজিলের মারাঙ্গুয়াপে সিয়েরায় জন্মগ্রহণ করেন নেটো। তিনি এর আগে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃত ছিলেন। বর্তমানে তিনি এখন সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ পুরো বিশ্বে। জোয়াও একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়স থেকেই তিনি তার বাবাকে মাঠের কাজে সাহায্য করতেন। জোয়াও জোসেফা আলবানো ডস সান্টোসকে বিয়ে করে। তাদের 7 সন্তান, যার মধ্যে জীবিত আছেন 6 জন। তার 22 জন নাতি নাতনি, তারা এখন অনেক বড়, তাদের ছেলে মেয়ে আছে। এই দীর্ঘ জীবনের রহস্য হিসেবে জোয়াও মনে করেন তার পরিশ্রম। ভেনেজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেজের মৃত্যুর পর থেকে জোয়াও লাতিন আমেরিকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি একজন প্রাক্তন সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি এই বছরের শুরুতে 114 বছর বয়সে মারা যান। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। আফ্রিকার উন্নয়নে সর্বাত্মক সহায়তা করা হবে, মন্তব্য বাইডেনের। কানাডাকে 51তম স্টেট বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের $56 বিলিয়ন বেতন চুক্তি আদালতে প্রত্যাখ্যান। সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম। এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। দর্শক, দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।